প্রিয় শিক্ষার্থী, আমি গতকাল রাজশাহী বোর্ডের 11/7/2024 তারিখে পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে পরীক্ষাটি হয়েছে সেটার ডিটেলস সলিউশন করব। দেখো, প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন, 50 কেজি ভরের বোঝা নিয়ে যে প্রশ্নটি করা হয়েছে আমি এটা সলভ করছি। এখানে এই প্রশ্নটি কি করেছে দেখো, 100 মোট 50 কেজি ভরের বোঝা নিয়ে 50 কেজি ভরের ব্যক্তি মোট 100 কেজি হবে। দেখো, 4 মিটার দীর্ঘ যে মইয়ের সাহায্যে নেমেছে সেটি 60 ডিগ্রি কোণে খাড়া দেয়ালের সাথে ছিল, এজন্য 60 ডিগ্রি কিন্তু এখানে নিতে হবে, এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে আগে এই এইচটা বের করে নিব। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 4 গুণন সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 মানে হাফ, তাহলে 2 মিটার। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, দ্যাট মিনস 100 গুণন 9.8 গুণন 2। তুমি যদি ক্যালকুলেটর হিসাব করো এখানে, তাহলে দেখো 100 গুণন 9.8 গুণন 2 1960, তাহলে এটা হবে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে আমরা আসি। দেখো, প্রশ্ন করেছে CRMH ইজ ইকুয়াল টু √3R/m সমীকরণটি অনুসারে লেখচিত্র কোনটি সঠিক। 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি C ইজ ইকুয়াল টু 3RT ডিভাইডেড m, তাহলে এখান থেকে বলা যেতে পারে C কিন্তু √2 সমানুপাতিক। যেসব রাশি পরস্পর সমানুপাতিক তাদের কিন্তু গ্রাফ হবে অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে দেখো, সির সাথে √2 যে সমীকরণ, সির সাথে √2 যদি সমানুপাতিক, তাহলে সির সাথে যেহেতু √2 সমানুপাতিক, তাহলে সি বনাম √2 যদি গ্রাফ করি তাহলে অবশ্যই এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে দেখতে পাচ্ছি সির সাথে √2 মূলবিন্দুগামী সরলরেখা, তার মানে 2 সঠিক। তাহলে নিশ্চয়ই সির সাথে টি সমানুপাতিক হবে না, তাহলে অবশ্যই এটা ব্যস্তানুপাতিক, এটা অবশ্যই ভুল হবে, 1 নম্বরটা হবে না। আর সির সাথে টি যেহেতু সমানুপাতিক, তাহলে সি স্কোয়ারের সাথে টি সমানুপাতিক। এরকম যদি দুটি রাশি পরস্পরের সাথে একটি অপরটি বর্গের সমানুপাতিক হয় তখন তারা কিন্তু হয় প্যারাবোলিক, অর্থাৎ 3 সঠিক হবে। এর জন্য আমরা বলবো 2 এবং 3 যেখানে আছে, অর্থাৎ 2 এর খ নম্বরটি সঠিক অ্যান্সার। এবার আসি আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া আছে, খেয়াল করো। উদ্দীপক এটি স্ফেরোমিটারের কথা বলেছে। স্ফেরোমিটারের সাহায্যে এটি প্রশ্ন করা হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। স্ফেরোমিটারের সাহায্যে তুমি যখন বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করবা তখন তোমাকে কিন্তু একটা সূত্র অবশ্যই অবলম্বন করতে হবে। সূত্রটি হলো ডি স্কোয়ার ডিভাইডেড 6h প্লাস h ভাগ 2। ডি স্কোয়ার ডিভাইডেড 6h প্লাস h ভাগ 2। এখানে ডি কিন্তু এই যে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এটা দেখো 70.33 মিলিমিটার স্কোয়ার। আর 6h, এইচটা হলো পায়ের মধ্যবর্তী দূরত্ব। গোলীয় তলের উচ্চতা এখানে দেওয়া আছে 8, এটা হলো 8 প্লাস 8 ভাগ 2। এখানে তুমি খেয়াল রাখবা এটা সবগুলো একক কিন্তু মিলিমিটারে আছে, অতএব তোমাকে কিন্তু এটা মিটার করতে হবে না। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি লেখা যায়, 70.33 স্কোয়ার ডিভাইডেড ব্র্যাকেট 6 ইন্টু 8 সমান প্লাস 4, হিসেব করি 107.04 মিলিমিটার, এটা হবে অ্যান্সার। 4 নম্বরটাতে দেখো, এখানে বলেছে উক্ত স্ফেরোমিটার দিয়ে সর্বনিম্ন ক দূরত্ব মাপা যাবে। যেহেতু এটা পিস হলো 1 মিলিমিটার আর ভাগ সংখ্যা 100, তাহলে 1 মিলিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে 0.01, অতএব 0.01 মিলিমিটার পর্যন্ত সর্বনিম্ন দূরত্ব পরিমাপ করা যাবে। 5 নম্বর যে প্রশ্ন করেছে দেখো, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কৃত কাজ বৃদ্ধি পাবে কত %। আমরা যদি স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কৃত কাজের হিসাবটা দেখি, ক্যালকুলেশন ইকুয়েশন যদি আমরা দেখি, তাহলে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কাজ দেখবা ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড 2l, এরকম একটা ইকুয়েশন রয়েছে। তুমি যদি সরণের মান দ্বিগুণ করো, তুমি যদি এই বৃদ্ধি যদি দ্বিগুণ করো তাহলে কিন্তু অবশ্যই বলা যাচ্ছে 4 গুণ কাজ হবে, 4 গুণ কাজ হবে। কিন্তু প্রশ্ন করেছে 4 গুণের কথা বলেনি, প্রশ্ন করেছে কত % বৃদ্ধি পাবে কৃত কাজ। তো 4 গুণ বৃদ্ধি মানে কি, তার মানে আগে যদি কাজ হয় 100 তাহলে বর্তমানে কিন্তু 400, তাহলে বেড়েছে কত, 300 বেড়েছে, তার মানে 300% বেড়েছে। কত অ্যান্সার হবে 5, 5 ঘ অ্যান্সার হবে 300%। 6 নম্বরটা দেখো, এম ভরে কোনো বস্তুর গতিশক্তি ইকে হলে এর ভরবেগ হবে। এই প্রশ্নটি, অর্থাৎ এম ভরে কোনো বস্তুর গতিশক্তি
ইকে হলে এর ভরবেগ হবে, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক আমরা জানি, ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। তার মানে আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু রুট 2m কে। তাহলে রুট 2m কে, খ নম্বরটি সঠিক অ্যান্সার। 7 আমরা আসি দেখি। 7 নম্বর যে প্রশ্নটি, একটি গ্রাফ দিয়েছে এখানে। এই গ্রাফে দেখা যাচ্ছে যে এ বিন্দুটিতে ব্যাসার্ধ আর, তার মানে এই বিন্দুটি পৃথিবীর পৃষ্ঠ বোঝা যাচ্ছে। তবুও প্রশ্ন করেছে 7 নম্বরটায় 50 কেজি ভরের একটি বস্তুকে এ থেকে বি বিন্দুতে নিয়ে গেলে এর ওজন কত হবে। দেখো 50 কেজি ভরের একটা বস্তু এ থেকে বি তে নিয়ে গেলে 50 কেজি ভরের ওজন, তার মানে কি বলছে এখানে নম্বর 7, ওজন নির্ণয় করতে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এখানে জি ড্যাশ দেবো, কারণ আমি এ থেকে বি তে নিয়ে গেছি। বি বিন্দুটি কেমন, দেখো আর ভাগ টু গভীরে। তাহলে জি ড্যাশের সমীকরণটা আমরা কি জানি, জি ইন্টু 1 মাইনাস এইচ ভাগ আর। এই জায়গাতে যদি তুমি এখন আর ভাগ 2 বসিয়ে দাও, তাহলে জির মানটা কিন্তু দাঁড়াবে জি ইন্টু হাফ। তাহলে জি ড্যাশটা জির হাফ। তার মানে 50 কেজি ভরের বস্তুটির ওজন 9.8 যদি গুণ করো 50 গুণন 4.9, তাহলে কিন্তু 245, এটা কিন্তু ওজন হবে। 8 নম্বর প্রশ্নটি করেছে, দেখো এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ। আমাদের মহাকর্ষীয় প্রাবল্য আর জি একই রকম রাশি। এ বিন্দুতে জি সর্বোচ্চ বিধায় এ বিন্দু মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ, অবশ্যই তাহলে এক সঠিক হবে। বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক। বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক অলরেডি কিন্তু বের করেছি। বি ও সি বিন্দু বস্তুটির ওজন সমান। আমরা জানি তুমি যতটুকু উচ্চতায় উঠবা পৃষ্ঠ থেকে, যতটুকু গভীরতায় আসবা পৃষ্ঠ থেকে, একই রকম জি মান হবে না, কারণ আমরা জানি উচ্চতার ক্ষেত্রে সমীকরণ আর গভীরতার ক্ষেত্রে সমীকরণটা ভিন্ন। ফলে বি এবং সি বিন্দু দেখা যায় দুটি কিন্তু একই দূরত্ব দেওয়া আছে পৃষ্ঠ থেকে, অর্থাৎ বি এবং সি বিন্দু কিন্তু জি মান সঠিক হবে না। তার মানে 3 নম্বর ভুল, 1 এবং 2 সঠিক। তাহলে 1 এবং 2 কোনটা সঠিক আছে, 8 ক। 9 নম্বর প্রশ্নে আমরা আসি। যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় তবে ডেল ডট ডেল ক্রস এ, এটা যদি তোমরা করো ডেল ডট ডেল ক্রস এ যদি করো, তাহলে এটি এমন একটা ইকুয়েশন আসবে যাতে করে সবকিছু কেটে কুটে 0 হয়ে যাবে। সুষম আয়তাকার বস্তুর ভর কেন্দ্র কত। সুষম আয়তাকার বস্তু কেমন, দেখো 10 নম্বর যদি আমরা দেখাই সুষম আয়তাকার বস্তুটির ভর কেন্দ্র কেমন। 10 নম্বর প্রশ্ন, সুষম আয়তাকার মানে এরকম, এটার বস্তু। তো আমরা যদি এরকম ক্রস টানি, তাহলে এই যে ভর কেন্দ্র দেখো একদম কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে কিন্তু হবে। পরের পৃষ্ঠে আমরা যাচ্ছি এখন। পরের প্রশ্ন বলেছে 11 নম্বর, দেখো সরল দোলকের ববের ভর 4 গুণ করা হলে দোলনকাল পূর্বের কত গুণ হবে। এখন আমরা প্রশ্ন জানি, সূত্র জানি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট এল ভাগ জি। অর্থাৎ দোলনকাল কিন্তু নির্ভর করে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপর। ববের ভর 4 গুণ, ভরের উপর কিন্তু ডিপেন্ড করে না। ফলে সরল দোলকের ববের ভর 4 গুণ করি আর যাই করি না কেন দোলনকাল পূর্বের কিন্তু সমানই থাকবে, ফলে 1 গুণ, অর্থাৎ আগেরটাই থাকবে। দুটি ভেক্টর এ এবং বি স্কেলার গুণফল 18 দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে এখানে স্কেলার গুণফল মানে আমরা জানি কি ডট গুণন, এ ডট বি সমান হলো 18, এবং ভেক্টর গুণফল দেওয়া আছে অর্থাৎ এ ক্রস বি এর মান দেওয়া আছে হলো 6√3। এখন আমরা এ ক্রস বি সমান কি জানি, এ বি সাইন থিটা, আর এ ক্রস ডট বি সমান কি জানি, এ বি কস থিটা। আমি যদি সাইন থিটাকে কস থিটাতে ভাগ করি, তাহলে আমরা এরকম পাবো, অর্থাৎ এটা 1, এটা ধরো 2, আমি যদি 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো কি tan থিটা ইজ ইকুয়াল টু √3 ভাগ 3, তারপরে 1 ভাগ √3। 1 ভাগ √3 যদি আমরা করি, থিটার মানটা 30 ডিগ্রি পাবো। তাহলে অ্যান্সার কিন্তু এখানে হবে 30 ডিগ্রি। কোন স্থানে, 13 নম্বর প্রশ্ন, কোন স্থানে আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রার ব্যবধান 0 হলে ওই স্থানের আপেক্ষিক আর্দ্র মান কেমন হবে। এটা দারুণ প্রশ্ন করেছে। দেখো 13 নম্বরটাই এখানে বলেছে শুষ্ক এবং আর্দ্র এবং শুষ্ক তাপমাত্রার ব্যবধান 0, মানে কোনো পার্থক্য নেই। আমরা জানি শিশিরাঙ্ক সমান থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। অর্থাৎ এই দুটো যদি সমান সমান হয়, এটা হলো শুষ্ক, এটা হলো সিক্ত, এটা যদি সমান সমান তাহলে একটু 0 হয়ে যাচ্ছে, আর 0 হয়ে গেলে থিটা ইজ ইকুয়াল টু থিটা 1, অর্থাৎ শিশিরাঙ্কের তাপমাত্রা আর
শুষ্ক বাল্ব মানে বায়ুর তাপমাত্রা সেম হয়ে যায়। আর সেম যদি হয় আমরা আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ গুণন 100%। তার মানে স্মল এফ যে তাপমাত্রার ক্যাপিটাল এফ যদি সেই তাপমাত্রার হয় তাহলে অবশ্যই এটা সমান সমান হবে। তার মানে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 100%ই হবে। তার মানে এটা 100% অ্যান্সার হবে। 14 নম্বরে আমরা আসি এবার। 14 নম্বরটা দেখো। 14 নম্বর খেয়াল করো। 14 নম্বর দেখো 0.1 কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি এত ত্বরণ চলতে থাকে, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে আমরা জানি F is equal to ma। তাহলে m এর মানটা হলো 0.1 গুণন এর মানটা হলো 10। আমি সরাসরি লিখতে পারি এখানে কিন্তু 1। তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে। 15 নম্বর দেখো যে বলের কারণে বস্তু বৃত্তের পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বস্তুটি গতি জড়তার কারণে কি হবে? অবশ্যই সেটা স্পর্শক বরাবর ছুটে যাবে, এটা কিন্তু সঠিক। ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে, অবশ্যই এটাও কথাটি সঠিক। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে না, কেন্দ্রে কখনোই আসবে না। অর্থাৎ 15, 1 এবং 2 সঠিক, অর্থাৎ ক নম্বর সঠিক। 16 নম্বর প্রশ্নে আমরা আসি, নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক? যে বস্তুটির উপর অধিক বল প্রয়োগ করলেও কম প্রসারিত হয়, অর্থাৎ বিকৃতিটা কম ঘটে, সেটি কিন্তু স্থিতিস্থাপক বেশি, সেটা অবশ্যই তামা হবে। এখানে কাজ রাবার কাঠের তুলনায় তামার মানটা বেশি হবে। আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার, এটা আমরা জানি। 18 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, ক্ষমতার মাত্রা কোনটি? তাহলে P সমান W ডিভাইডেড T। W ইজ ইকুয়াল টু কিন্তু FS ভাগ T, আর F এর মাত্রা কিন্তু MLT ইনভার্স 2 গুণন L ভাগ কিন্তু T। তাহলে কি দাঁড়াচ্ছে ML স্কয়ার T ইনভার্স 3। ML স্কয়ার T ইনভার্স 3, এটা কিন্তু অ্যান্সার। আমরা এবার আসি 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নটি বলা হয়েছে গ্যাসের চলক কোনটি? দেখো গ্যাসের চলক কোনটি? চলরাশি কয়টি? গ্যাসের চলরাশি কয়টি? গ্যাসের চলরাশি অবশ্যই 3টি, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিয় বল কার্যকরী হয়? এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, দুটো সন্দেহ হতে পারে, মেসন এবং বোজন। মেসন কিন্তু সবল নিউক্লিয় বলের জন্য, বোজন কিন্তু দুর্বল নিউক্লিয় বলের জন্য। এখানে দুর্বল নিউক্লিয় বলের কথা বলা হয়েছে। 21 প্রশ্ন দেখো, দুটি বস্তু নিজ ঘূর্ণন সাপেক্ষে যথাক্রমে I এবং 2I, অর্থাৎ জড়তার ভ্রামকের মান দেওয়া I এবং 2I, তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তবে তাদের কৌণিক ভরবেগ অনুপাত কত? কৌণিক ভরবেগ আমরা জানি L সমান হলো I ওমেগা। তাহলে আমি যদি এই I এবং ওমেগার মান জানি তাহলে কিন্তু আমি হিসাবটা করতে পারি। তাহলে দেখো খেয়াল করে এখানে বলেছে তাদের ঘূর্ণন গতিশক্তি সমান, তাহলে আমরা জানি EK ইজ ইকুয়াল টু হাফ I ওমেগা স্কয়ার। তাহলে আমরা যদি এখানে হাফ I ওমেগা স্কয়ার লিখতে পারি, এখান থেকে দেখো আমরা বলেছি এখানে প্রথমটার হলো I আর পরেরটা হলো 2I, তাহলে ওমেগার রেশিওটা আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারি। তাহলে আমরা দেখতে পাই যে I1 ওমেগা 1 স্কয়ার ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2 স্কয়ার। সেখান থেকে আমরা ওমেগা 1 ডিভাইডেড ওমেগা 2 এভাবে লিখতে পারি I2 ভাগ হলো I1 রুট। I2 এর মানটা যদি আমি দ্বিগুণ বলি তাহলে 2 লিখলাম, আর এটা 1 লিখলাম, অর্থাৎ এইভাবে লিখলাম আমি, এটা ওমেগা 1 ভাগ ওমেগা 2 রুট লিখলাম। তাহলে এখানে রেশিও করি এখন L1 ভাগ L2, তাহলে I1 ভাগ I2 মান কত? I1 ওমেগা 1 ডিভাইডেড I2 ওমেগা 2, তাহলে I1 ভাগ ওমেগা 1 মান কিন্তু 1 ভাগ হলো 2, আর ওমেগা 1 ভাগ ওমেগা 2 মান কিন্তু রুট 2 ভাগ হলো 1। তাহলে রুট 2 কেটে গেলে কি থাকে? নিচে রুট 2 হয়, উপরে 1, তাহলে 1:√2, তাহলে 1:√2 কিন্তু এটা। 22 নম্বর প্রশ্ন দিয়েছে 1000 সিসি আয়তনের পারদের এত চাপ প্রয়োগ করলে আয়তন 2 সিসি কমে যায়, পারদের সংনম্যতা কত? 22 নম্বরে যে প্রশ্নটি করেছে সংনম্যতা কত, দেখো এখানে সংনম্যতা হলো আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে আয়তন গুণাঙ্ক আমরা জানি K সমান এই যে F ভাগ A ভাগ স্মল v ভাগ ক্যাপিটাল V। F ভাগ A মানে কিন্তু 5 গুণন 10⁻7, আর স্মল v ভাগ ক্যাপিটাল V মানে কিন্তু 2 ভাগ হলো 1000, 2 ভাগ হলো 1000। তার মানে কি দাঁড়াচ্ছে? এই 1000টা উপরে চলে যাচ্ছে,
তার মানে 2.5 গুণন 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 10। এটা যদি আমি এখন 1 ভাগ করি, অর্থাৎ সংনম্যতাকে আমি সংনম্যতা যদি বের করতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে? সংনম্যতা সি দিয়ে প্রকাশ করা হয়, এটা 1 ভাগ কে। 1 ভাগ যদি কে করি তাহলে কিন্তু আমরা পাবো এই অ্যান্সারটি আসবে 22। 22 খ। 23 নম্বর প্রশ্নতে আমরা আসি। এবার 23 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এ বিন্দুতে ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে বস্তুটির স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কত? দেখো, এ বিন্দুতে ছেড়ে দেওয়ার মুহূর্তে প্রযুক্ত বল কত? এখন প্রযুক্ত বল আমরা জানি এফ সমান সমান হলো কে এক্স। কে এর মান কত দেওয়া আছে? দেখো 30 দেওয়া আছে, 30। আর এখানে এক্স এর মান কত বলা হয়েছে? 20 সেন্টিমিটার, 0.2 মিটার। তার মানে কি হলো 3 দুগুণে 6, 6। 24 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 24 বলছে কোন অবস্থানে বস্তুটির ত্বরণ সবচেয়ে বেশি? আমরা জানি যে মধ্য অবস্থানে বেগ সবচেয়ে বেশি, আর প্রান্তে হলো ত্বরণ সবচেয়ে বেশি। তাহলে অবশ্যই এ বিন্দুতে বেশি হবে, এ অবস্থানে বেশি হবে। কোন বস্তুর ত্বরণ সবচেয়ে, কোন অবস্থানে ত্বরণ সবচেয়ে বেশি? এ অবস্থানে ত্বরণ সবচেয়ে বেশি হবে। এখন এখানে কিন্তু একটা কথা আছে, দেখো এ বি সি ডি ই, ই হলো সাম্যাবস্থান। তাহলে সাম্যাবস্থান থেকে এও দূরে, সিও দূরে, ডিও দূরে। এখানে বলা হচ্ছে এ এবং ডি হতে পারতো, কিন্তু ডি যদি নাই তাহলে অবশ্যই এখানে এ অ্যান্সার সঠিক। 25 প্রশ্ন বলছে স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে চাইলে, তাহলে আমরা সর্বনিম্ন সময়ে যদি যেতে চাই তাহলে অবশ্যই আমাদের সোজা রওনা দিতে হবে। এটা সবচেয়ে কম সময়ে পৌঁছবো, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তো ধন্যবাদ সকলকে, আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফিজ।